নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে ম্যামের আবার আনমিউট হয়ে গেছে। আমাদের আজকের আলোচনাটা আমরা এখনই একটু পরেই শুরু করছি। ম্যামকে অনুরোধ করব, ম্যাম আপনি আবার রিজয়েন করুন। আমাদের রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের বিশেষ আলোচনা সভা। আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি হচ্ছেন ডক্টর অরুন্ধতী ভট্টাচার্য, অ্যাসোসিয়েট প্রফেসর অফ পলিটিক্যাল সায়েন্স, বর্ধমান বিশ্ববিদ্যালয়। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে নর্থ সাউথ ডিভাইড। ম্যাম কিছুক্ষণের মধ্যেই জয়েন করে যাচ্ছেন। একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য ম্যাম বেরিয়ে গেলেন। তো সকলের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আমাদের আলোচনার বিষয় হচ্ছে নর্থ সাউথ ডিভাইড। হ্যাঁ প্রকাশ, কিছু বলবি? হ্যাঁ ম্যাম, শুরু করে দিন, ওটাই বলছি। আচ্ছা আচ্ছা, নর্থ সাউথ ডিভাইড এই যে আলোচনা বিষয়টি, এখানে প্রথমেই আমাদের যে বিষয়টা এর সঙ্গে সোজাসুজি ভাবে ডাইরেক্টলি রিলেটেড, সেটা হচ্ছে কোন ব্যক্তি এই কনসেপ্টটা নিয়ে আসছেন। তার নাম হচ্ছে উইলি ব্রান্ট। তিনি ছিলেন ওয়েস্ট জার্মানির চ্যান্সেলর এবং তিনি একটি ইন্ডিপেন্ডেন্ট কমিশনের চেয়ারম্যান ছিলেন। সেই ইন্ডিপেন্ডেন্ট কমিশনের নাম ছিল ইন্ডিপেন্ডেন্ট কমিশন অন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইস্যুস। এর মূল লক্ষ্য বা উদ্দেশ্য ছিল 1980-র দশকে যে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা ছিল সেইটাকে ভালোভাবে পর্যালোচনা ও অধ্যয়ন করার চেষ্টা করবেন তারা। ব্র্যান্ডের যে প্যানেল বা ব্র্যান্ড রিপোর্টের যে প্যানেল ছিল, সেই প্যানেলে বিশ্বের বিভিন্ন দেশের নেতা নেত্রীরা ছিলেন এবং এখানে যেটা দেখা গেছে যে রিপোর্টের মূল বিষয়টি ছিল, সেখানে দেখা গেছে যে আন্তর্জাতিক আইন বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বেশিরভাগ ক্ষেত্রেই সব সিদ্ধান্ত উত্তরের রাষ্ট্রগুলি নিচ্ছে। এবার উত্তর এবং দক্ষিণের রাষ্ট্র সম্পর্কে আমরা আরো ডিটেলসে বলবো, আর একটু পরে বলছি। উত্তরের রাষ্ট্রগুলি হলো উন্নত রাষ্ট্র, যাদের বলা হচ্ছে ডেভেলপড নেশনস, আর দক্ষিণের রাষ্ট্রগুলি হচ্ছে গরিব রাষ্ট্র যা বা ডেভেলপিং নেশনস, উন্নয়নশীল রাষ্ট্র। এই যে অর্থনৈতিক যে ডিভিশনটা ছিল, সেখান থেকে রাজনৈতিক অস্থিরতাও আমরা দেখতে পাচ্ছি বিশ্বের বিভিন্ন অংশে। এই ব্র্যান্ড রিপোর্টে বলা হয়েছে যে ইকোনমিক ডিভিশন বা অর্থনৈতিক যে ভাগ করা হয়েছিল, এই উত্তর এবং দক্ষিণের এই একটা গ্রুপিং করা হয়েছিল, তার জন্য রাজনৈতিক অস্থিরতা শুধু গরিব রাষ্ট্রে ছড়িয়েছিল তা নয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলেও ছড়িয়েছিল। উইলি ব্র্যান্ট 1980-তে তিনি তখন একটা কথা বলেছিলেন যে যে কোনো সমস্যার সমাধান আমাদের লং টার্ম হওয়া উচিত, দীর্ঘমেয়াদী হওয়া উচিত, এবং সমস্যা নিয়ে লড়াই করলে হবে না, ডিসপিউট রেজলিউশনের দিকে যাওয়া উচিত, যেখানে সলিউশনের দিকে ফোকাসটা রাখা উচিত। আর মনে রাখতে হবে 1980 মানে তখনও 2000 সাল হয়নি।
কোথাও একটা আশা ছিল যে 2000 সালে এই যে 20 বছর মাঝামাঝি ছিল, সেখানে কোথাও একটা উত্তর এবং দক্ষিণ রাষ্ট্রগুলির মধ্যে সমঝোতা তৈরি হবে এবং সারা বিশ্বের উন্নতি ঘটবে বিভিন্ন এলাকাতে। দুটো রিপোর্টের কথা বলা হয় ব্র্যান্ড রিপোর্টে। প্রথমটা হচ্ছে 1980 নর্থ সাউথ, আর দ্বিতীয়টা হচ্ছে 1983 কমন ক্রাইসিস। তাদের ব্র্যান্ড রিপোর্টের মাধ্যমে একটা ফুল স্কেল রিস্ট্রাকচারিং অফ দ্য গ্লোবাল ইকোনমি চেষ্টা হয়েছিল। তার মানে বিশ্বের অর্থনীতির পুনর্গঠনটা পুরোপুরি দরকার এবং যেই সব প্রবলেম বা সমস্যা উন্নয়নের আছে সেই সমস্যার সমাধান খুব জরুরিভাবে করতে হবে। ব্র্যান্ড রিপোর্টে যেই লাইনটা একটা ব্র্যান্ড লাইন বলে বলা হয়েছে, যা উত্তরের এবং দক্ষিণের রাষ্ট্রগুলির মধ্যে একটা সূক্ষ্ম লাইন তৈরি করা হয়েছে ভাগ করার জন্য, এবং এই সূক্ষ্ম লাইনটা হচ্ছে জিডিপি পার ক্যাপিটা ইনকামের ওপর। যদি আমরা দেখি গ্লোবে, যদি আমরা সারা বিশ্বের ম্যাপটা দেখি, তখন আমরা দেখব 30 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডে মোটামুটি লাইনটা ভাগ করছে উত্তর এবং দক্ষিণকে, এবং সেটা কোথা দিয়ে পাস করছে? নর্থ অ্যান্ড সেন্ট্রাল আমেরিকা, আফ্রিকার উত্তর দিক, মিডল ইস্ট মধ্যপ্রাচ্য, ইস্ট এশিয়া, পূর্ব এশিয়া। কিন্তু জাপান, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেইগুলোকে উত্তরের রাষ্ট্রের মধ্যেই ধরা হচ্ছে। ব্র্যান্ড রিপোর্টের মূল দৃষ্টি ছিল স্ট্যান্ডার্ড অফ লাইফটাকে উন্নত করার, এবং বলা হয়েছিল যে সেটা সম্ভব যখন লার্জ ট্রান্সফার অফ রিসোর্সেস, সম্পদ উত্তর থেকে দক্ষিণে যাবে, এবং এটা কিভাবে হবে? ব্যবসার মাধ্যমে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে উত্তরের রাষ্ট্রগুলি, তাদের অনেক ধন আছে এবং তারা ব্যবসা করছে ম্যানুফ্যাকচার্ড গুডসে, আর দক্ষিণের রাষ্ট্রের মধ্যে দারিদ্রতা রয়েছে এবং তারা বেসিক্যালি ন্যাচারাল রিসোর্স এক্সপোর্ট করেই যা ইনকাম করছে, বেশিরভাগ ক্ষেত্রেই তারা ম্যানুফ্যাকচার্ড গুডস সেইভাবে এক্সপোর্ট করতে পারছে না। ব্র্যান্ড কমিশন একটা নতুন বিশ্বজনীন উন্নয়নের প্রচেষ্টা নিয়ে আসলো, যার দ্বারা মুদ্রাস্ফীতি একটু কমবে এবং বেকারত্ব কমবে উত্তরের রাষ্ট্রে, এবং দক্ষিণের রাষ্ট্রে উন্নতি ঘটবে এবং সম্পদ ট্রান্সফার হবে ফ্রম নর্থ টু সাউথ। এই বেসিক আর্গুমেন্টটা হচ্ছে প্লুরালিস্টিক পার্সপেক্টিভের ওপরে, যেখানে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এই ব্র্যান্ড রিপোর্টের ক্ষেত্রে, এবং তার সঙ্গে জাতীয় এবং আন্তর্জাতিক সুরক্ষা বা নিরাপত্তার বিষয়গুলো গুরুত্বপূর্ণ ছিল। এই ব্র্যান্ড রিপোর্টের ক্ষেত্রে যেরকম উইলি ব্র্যান্ড খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন, সেরকম এই কমিশনের অন্যান্য কমিশনাররাও ছিলেন, যেরকম হারুকি মোরি, জো মরিস, অল অফ পাম, পিটার জি পিটারসন এবং শ্রীদাথ রামপাল। ব্র্যান্ড রিপোর্টে এই যে নর্থ সাউথ অ্যান্ড কমন ক্রাইসিসে ইন্টারন্যাশনাল কমিউনিটি বা সারা বিশ্বের যেই সাধারণ মানুষ আছে, তাদের একটা ফরওয়ার্ড লুকিং প্ল্যান, কোথাও একটা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার চেষ্টা করেছে ব্র্যান্ড রিপোর্ট। তার মাধ্যমে কি করার চেষ্টা করা হয়েছে?
সম্পদ বৃদ্ধি, ধন বৃদ্ধি, পাবলিক গুডস বা পণ্যকে যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায় এবং পরিবেশকে কিভাবে সংরক্ষণ করা যায় সেই বিষয়গুলি আলোচনা করা হয়েছে। 20 ইয়ার্স পরে দেখা গেল এই 1980-তে যে রিপোর্টটা হলো তার 20 বছর পরে 2001 সালে প্রায় 20 বছরের পরে আরেকটি ব্র্যান্ড রিপোর্টে আপডেট করা হলো। যিনি ছিলেন ব্র্যান্ড কমিশনের ডিরেক্টর 1980 থেকে 1987 পর্যন্ত, তিনি একটা নতুন রিপোর্ট নিয়ে আসলেন যার নাম দ্য ব্র্যান্ড ইকুয়েশন। ব্যক্তিটির নাম জেমস কিলিগান। ব্র্যান্ড ইকুয়েশন আবার নতুন ভাবে ব্র্যান্ড কমিশনের যে ভাবনা চিন্তাগুলো রয়েছিল সেইগুলোকে আমাদের সামনে নিয়ে এলো, যেমন টেকসই অর্থনীতি, তারপরে বিশ্বের সমাজকে আরো বেশি মানুষ এবং গোষ্ঠী এবং দেশগুলি যাতে একত্রিত হতে পারে সেইগুলো দেখা, বিশ্বের কি চাহিদা আছে সেই চাহিদাগুলো সবসময় যে অর্থনৈতিক চাহিদাগুলোকে বেশি গুরুত্ব দিলে হবে না, ডেভেলপমেন্টের ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলি দরকার আছে। 21st সেঞ্চুরিতে একবিংশ শতাব্দীর অর্থনীতির একটা ব্লু প্রিন্ট আমরা এই পার্টিকুলার ব্র্যান্ড ইকুয়েশনে পাই জেমস কিলিগানের। তাহলে খুব সহজভাবে যদি আমরা দেখি তাহলে উত্তরের আমরা দেখছি ডেভেলপমেন্ট বা উন্নয়ন ঘটছে এবং দক্ষিণে সেই ডেভেলপমেন্ট এর অভাব দেখা যাচ্ছে। বলা হচ্ছে যে সাউথ বা দক্ষিণের রাষ্ট্রগুলির কৃত কৌশল নেই, রাইট টেকনোলজি নেই, রাজনৈতিকভাবে অস্থির, পলিটিক্যালি আনস্টেবল, ইকোনমিজ আর ডিভাইডেড, অর্থনীতির মধ্যে অনেক ভাগ রয়েছে এবং বৈদেশিক ব্যবসার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যারা মোস্টলি ন্যাচারাল রিসোর্স কি এক্সপোর্ট করছে বা খুব কম ম্যানুফ্যাকচারিং গুডস প্রডিউস করছে এবং সেটা এক্সপোর্ট করতে পারছে। তাদের নিজেদের খুব কম কন্ট্রোল আছে, নিয়ন্ত্রণ আছে ইম্পোর্ট এবং এক্সপোর্টের উপর। সাউথের ল্যাক অফ ডেভেলপমেন্ট যেটা রয়েছে সেটা যে কন্টিনিউয়াসলি বাড়ছে সেইটা কিন্তু বারবার করে দেখা যাচ্ছে এবং আমরা জানি যে কলোনিয়ালিজম বা নিও কলোনিয়ালিজম বা উপনিবেশবাদ বা নয়া উপনিবেশবাদে কিভাবে আমাদের সিস্টেমটাই এমন ভাবে তৈরি করে রেখেছে যে গরিব আরো গরিব হচ্ছে, বড়লোক আরো বড়লোক হয়ে যাচ্ছে। সেটা নর্থের ক্ষেত্রেও তাই, সাউথের ক্ষেত্রেও তাই। North becomes synonymous with economic development and industrialization. শিল্পায়ন বেশিরভাগ আমরা সব সময় দেখেছি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব ঘটেছে ব্রিটেনে এবং সঙ্গে সঙ্গে ইউরোপ, আমেরিকা সব উন্নত হয়ে গেছে। আমাদের দেশে শিল্প এসেছে অনেকটাই বলা যেতে পারে ব্রিটিশের হাত ধরে এবং অন্যান্য যেসব সাউথের রাষ্ট্রগুলি আছে তারা যেহেতু উপনিবেশবাদের মধ্যের সিস্টেমের মধ্যেই ছিল, তাদের উন্নয়নটাও ঘটেছে খুব সীমিতভাবে। নর্দার্ন কান্ট্রিজ বা উত্তরের রাষ্ট্রগুলি যেসব ন্যাচারাল রিসোর্সেস ইউজ করছে সেইগুলো নবীকরণযোগ্য জ্বালানি নয় এবং এটি সারা বিশ্বের পলিউশন বৃদ্ধি করছে এবং রাষ্ট্রগুলির ক্ষেত্রেও কিন্তু সেটা অনেক ক্ষতি করছে। তাহলে নর্থ সাউথ ডিভাইড সেই বিষয়টি ছিল একটা অ্যাপ্রোচ টু ডেভেলপমেন্ট। উন্নয়নেরটাকে কিভাবে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবো সেটা আমরা উত্তর দক্ষিণের বিভাগটা করে দেখা গেছে এবং ডেভেলপমেন্ট হচ্ছে একটা প্রসেস অফ চেঞ্জ, একটা বদল যেটা সাধারণ মানুষের লাইফ এফেক্ট করে,
জীবন্ত যে মান আছে বা যে সম্পদ আছে বা কোয়ালিটি আছে সেইগুলো এফেক্ট করে। তাহলে ডেভেলপমেন্ট ইন্ডিকেটরস কিছু থাকে যার দিয়ে আমরা বুঝতে পারি যে কোথাও ডেভেলপমেন্ট হচ্ছে বা কোথাও ডেভেলপমেন্ট হচ্ছে না। সেখানে আমরা তিনটে ইন্ডিকেটর দেখেছি ব্র্যান্ড রিপোর্টের ক্ষেত্রে। এক হচ্ছে হেলথ, স্বাস্থ্য, দুই হচ্ছে সমাজ, তিন হচ্ছে অর্থনীতি। স্বাস্থ্যতে দেখা গেছে নিউট্রিশনের এবং মানুষ কতদিন বাঁচবে, লাইফ এক্সপেক্টেন্সি যদি দেখা যায় তাহলে উত্তরের রাষ্ট্রগুলি অনেক বেশি এগিয়ে আছে। সামাজিক ক্ষেত্রে চাকরি এবং শিক্ষা উত্তরের রাষ্ট্রগুলি এগিয়ে আছে। অর্থনৈতিক ক্ষেত্রে দরিদ্রতা এবং জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের পার ক্যাপিটার যেই ফিগার গুলো আছে সেখানেও দেখা যাচ্ছে উত্তরের রাষ্ট্রই এগিয়ে আছে। এই রিপোর্টের ক্ষেত্রেও আমরা তারপরে দেখি যে একটা চেঞ্জ হচ্ছে, বা ইস্ট এশিয়ান যে টাইগাররা আছে, যেই রাষ্ট্রগুলিকে বলা হয় যেরকম হংকং, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, তাইওয়ান, সেখানে দেখা গেছে যে তাদের অর্থনীতিটা রাষ্ট্রর দ্বারা নিয়ন্ত্রণ হয়েছে এবং রাষ্ট্রই আন্তর্জাতিক স্তরে তার কম্পিটিটিভনেস বৃদ্ধি করেছে। এবং সেটা কিভাবে করেছে? শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে, সেখানকার মানুষের শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে রাষ্ট্রের উন্নতি ঘটিয়েছে এবং সেটার ইম্প্যাক্ট পড়েছে ইন্টারন্যাশনাল কম্পিটিটিভনেসে। সব থেকে বেশি সাকসেস রেট অনেকেই বলে যে চায়নার ক্ষেত্রে দেখা গেছে। চায়না একটা অদ্ভুত একটা মডেল, কারণ সেই মডেলে আমরা দেখছি বা আমরা সবাই জানি যে ইকোনমিক্যালি তারা ওপেন করে দিয়েছে কিন্তু পলিটিক্যালি একটা কন্ট্রোল স্টেটের রেখেই দিয়েছে। এর মাধ্যমে চায়না কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে গেছে এই প্রসেসের মাধ্যমে। সারা বিশ্বটাই কিন্তু আনইকুয়াল এবং বিশ্বায়ন যখন ঘটেছে এই ইনইকুয়ালিটি আরো বৃদ্ধি পেয়েছে। রিচেস্ট আর পুয়ারেস্ট কান্ট্রিজ গুলোর যে গ্যাপটা আছে সেই গ্যাপটা আরো বৃদ্ধি পেয়েছে এই বিশ্বায়নের পর থেকে। যদি আমরা সেরকম বলি 1990 এর প্রথম থেকে আমরা দেখছি যে আমাদের দেশেও বিশ্বায়নের মাধ্যমে অনেক উন্নতি ঘটেছে, আবার তার অনেক নেগেটিভ দিকও আছে। হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট বলছে যে ওয়ার্ল্ডস রিচেস্ট 3 individuals exceeded the combined gross domestic products of all the countries designated as the world's least developed. খুব সহজভাবে যেটা বলতে চেয়েছেন যে বিশ্বের 3 জন ধনীর কাছে যা সম্পত্তি আছে বিশ্বের গরিব রাষ্ট্রগুলিকে একত্রিত করলেও সেই সম্পত্তি আমরা ইকুয়াল করতে পারবো না। তার মানে 3 জন মানুষের সম্পত্তি অনেক বেশি আছে এতগুলো রাষ্ট্রকে মিলালেও, কম্পেয়ার করলেও। এখানেই দেখছি আমরা যে রিচ ইজ গেটিং রিচার অ্যান্ড পুয়ার ইজ গেটিং পুয়ারার। ডেভেলপমেন্টের যে ডিসপ্যারিটি আমরা দেখছি উত্তর এবং দক্ষিণে, এর পেছনে ইতিহাস আমাদের যদি জানা থাকে বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা যদি জানা থাকে সেটা আরো সহজ হবে। কারণ আমরা সবাই জানি যে কলোনি সিস্টেমটার মাধ্যমে উন্নত রাষ্ট্রগুলি আমাদেরকে পিছিয়ে রেখে দিয়েছিল এবং অনেক কষ্ট করে, অনেক চেষ্টা করে আমাদের দেশের মানুষরা স্বাধীনতা সংগ্রামের দ্বারা এই কলোনি থেকে নতুন একটা স্বাধীন রাষ্ট্র তৈরি করে রেখেছিল। সেইটা অন্যান্য রাষ্ট্রের ক্ষেত্রেও
বলা যেতে পারে। তাহলে এখানে যখন আমরা নিও কলোনিয়ালিজমের কথা বলছি বা নয়া উপনিবেশবাদের কথা বলছি, সেখানে আমরা দেখছি তিনটে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে কোর, যেগুলো খুব বড়লোক দেশ, মানে আমেরিকা, ইউরোপকে উদাহরণ দিতে পারি। আর একটা গ্রুপ হচ্ছে পেরিফেরি, মানে একদম সীমান্তর রাষ্ট্রগুলি, যেগুলো কিন্তু বলা যেতে পারে খুবই গরিব। আর মাঝামাঝি কিছু রাষ্ট্র আছে, যেরকম ভারতবর্ষ, যদি আমরা সেইভাবে উদাহরণ দেখি, তাহলে সেটা হচ্ছে মাঝামাঝি একটা রাষ্ট্র, যারা কিন্তু সেমি পেরিফেরিতে রয়েছে। কোর কান্ট্রিজরা সেমি পেরিফেরিকে এক্সপ্লয়েট করে, আবার সেমি পেরিফেরি পেরিফেরি কান্ট্রিজকে এক্সপ্লয়েট করে। এবার রিসোর্স গুলো বা সম্পদ গুলো পেরিফেরি কান্ট্রিতে বেশি আছে, মানে আফ্রিকান কান্ট্রি গুলোতে বেশি আছে রিসোর্স বা সম্পদ, প্রাকৃতিক সম্পদ। সেই সম্পদটা আস্তে আস্তে পেরিফেরি থেকে সেমি পেরিফেরি এবং সেমি পেরিফেরি থেকে কোর কান্ট্রি গুলোতে যাচ্ছে। কোর আর সেমি পেরিফেরি ম্যানুফ্যাকচার সেটাকে করছে, আবার উল্টো বিক্রি করছে পেরিফেরির কাছে, এবং এর মাধ্যমে দেখা যাচ্ছে সব দিক দিয়ে লাভবান হচ্ছে কোর কান্ট্রিজ গুলো, যাদের ধন সম্পদ অনেকটাই আছে। ডিপেন্ডেন্সি থিওরির কনসেপ্টটা যদি আমরা দেখি, তাহলে সেটা ল্যাটিন আমেরিকান কান্ট্রিজ গুলোর থেকে এসেছে। এবং আমরা স্ট্রাকচারালিস্টরা যখন দেখি যে তারা ডিফাইন করছে ডিপেন্ডেন্সিকে, সেটাকে করছে অ্যাজ অ্যান ইনএবিলিটি অফ আ নেশনস ইকোনমি টু কমপ্লিট দ্য সাইকেল অফ ক্যাপিটাল অ্যাকুমুলেশন উইদাউট রিলায়েন্স অন আউটসাইড ইকোনমি। সেই জন্য স্ট্রাকচারালিস্ট বা কাঠামোবাদীরা তারা বলছেন যে রিচ কান্ট্রি থেকে ইম্পোর্ট করার থেকে বেটার হচ্ছে নিজেরাই ম্যানুফ্যাকচারিং করা। ফর এক্সাম্পল, 1947 এর পরে যখন স্বাধীনতা হয়েছিল প্রথম প্রথম দেশ আমাদের ভারতবর্ষ, তখন দেখা গেছে যে অনেকগুলো আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বা কর্পোরেশন তৈরি হয়েছিল, যাতে ইন্ডিয়াকে আয়রন অ্যান্ড স্টিল এইগুলো আর ইম্পোর্ট করতে না হয়, এবং ভারতবর্ষ নিজেই এর ওপর অটোনমি তার থাকে। এবার 130 কান্ট্রিজ আমরা দেখছি যে সাউথে ইনক্লুডেড হয়েছিল। এবার ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য নর্থ কান্ট্রি, এক হচ্ছে 1/4 অফ দ্য ওয়ার্ল্ডস পিপল, সারা বিশ্বের 1/4 মানুষ উত্তরের দিকে থাকে, এবং দক্ষিণের রাষ্ট্রে 3/4 মানুষ থাকে। ইনকামের ক্ষেত্রে, ওয়ার্ল্ড ইকোনমির ইনকামের ক্ষেত্রে 4/5 মানে 4/5 আছে উত্তরের কাছে, আর সাউথের কাছে বা দক্ষিণের ক্ষেত্রে 1/5 আছে। এবার চলে আসছি লাইফ এক্সপেক্টেন্সিতে। লাইফ এক্সপেক্টেন্সি কতদিন মানুষ বাঁচছে সেটা দেখা যাচ্ছে 1980 রিপোর্টে, সেটা হচ্ছে 70 বছর উত্তরের রাষ্ট্রে আর 50 বছর দক্ষিণের রাষ্ট্রে। এই নর্থ সাউথ ডিভাইডটা আমরা যতই বলি এটা পুরনো হয়ে গেছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে তার ইমপ্লিকেশনস কিন্তু এখনো সেই একই চলে আসছে। নর্থ নর্থই রয়ে গেছে, সাউথ সাউথই রয়ে গেছে। খুব যে চেঞ্জ হয়েছে তা কিন্তু খুব কম আমরা দেখতে পারি। উত্তরের রাষ্ট্রে খাওয়ারটা পর্যাপ্ত আছে, অন দি আদার হ্যান্ড দক্ষিণের রাষ্ট্রে ক্ষুধা, ম্যাল নিউট্রিশন, মানুষ খেতে পারে না এবং খুব কষ্টে আছে। উত্তরের রাষ্ট্রে বেশিরভাগ মানুষ এডুকেটেড, শিক্ষিত, দক্ষিণের রাষ্ট্রে হাফ মানুষ শিক্ষিত।
ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেটার 90% উত্তরের রাষ্ট্রে আছে, আর 10% আছে দক্ষিণের রাষ্ট্রে। গবেষণার ক্ষেত্রে বা উন্নয়নের ক্ষেত্রে 96% খরচ হয় উত্তরের রাষ্ট্রে, দক্ষিণের রাষ্ট্রে মাত্র 4% খরচ হয়। এই যে কনসেপ্ট অফ নর্থ সাউথ ডিভাইড, এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে বহুজাতিক সংস্থাগুলিও কিন্তু এখানে এই ডিভাইডটাকে রেখে দেওয়ার চেষ্টা করছে। মাল্টিন্যাশনাল কোম্পানিজ তারা কি করছে, তাদের হেডকোয়ার্টার থাকছে কোনো নর্থে বা আমেরিকা বা ইউরোপে, কিন্তু তাদের অনেক রকম অফিস বা কাজ করার জন্য ফ্যাক্টরি তারা খুলছে সাউথের রাষ্ট্রে, যেখানে মানুষের ওয়েজ অনেকটাই কম। মানুষ অনেক কম টাকায়, যদি আমরা ভারতবর্ষের কথা বলি, অনেক কম রুপিসে তারা অনেক বেশি কাজ করে। অন দি আদার হ্যান্ড সেই কাজটাই যদি কোনো ইউরোপে বা আমেরিকার রাষ্ট্রের ব্যক্তির থেকে সেই কাজটা যদি বহুজাতিক সংস্থা ডিমান্ড করে, তখন তাকে অনেক বেশি তাকে মূল্য দিতে হয় তাদের ডলারে বা ইউরোতে। সেই দিক থেকে বহুজাতিক সংস্থাগুলো কি করছে, এখানে ফ্যাক্টরিগুলো রাখছে এবং ফ্যাক্টরি প্রোডাকশন যেগুলো হচ্ছে সেই প্রোডাকশনের প্রফিটটা চলে যাচ্ছে সেই হেডকোয়ার্টারে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের উদাহরণ যদি আমরা দেখি, কোকোকোলা কোম্পানি, সে প্রাকৃতিক ক্ষেত্রেও মানে প্রাকৃতিক রিসোর্স বা সম্পদও অনেক জায়গায় ক্ষতি করে দিচ্ছে। যেরকম সাউথ ইন্ডিয়ার একটি গ্রামে কোকোকোলা কোম্পানি বা একটা বহুজাতিক সংস্থা তারা একটা রিফিলিং স্টেশন বা এরকম একটা আউটলেট করেছিল যেখানে তারা তৈরি করছিল, কিন্তু সেখানে জলটার ক্ষেত্রে তারা বেশিরভাগ ক্ষেত্রে গ্রাউন্ড ওয়াটারই ব্যবহার করছিল। এরকম অনেকেই বলেছেন বা সমালোচকরা অনেক সময় এই কথাগুলো বলেছে যে বহুজাতিক সংস্থাগুলি এক্সপ্লয়টেশন কিন্তু এখনো, শোষণ এখনো চলছে। এই রিপোর্ট খুবই তথ্যপূর্ণ এবং মানবিক দিক দিয়ে রচিত দক্ষ ব্যক্তিদের দ্বারা, কারণ যে ব্যক্তিরা ছিলেন তারা খুবই এস্টাবলিশড পিপল। ব্র্যান্ড রিপোর্টে বলা যায় যে ইট ইজ দ্য বেস্ট সেলিং বুক টু ডেট। আন্তর্জাতিক উন্নয়নের বিষয়ে যেসব বইগুলো বিক্রি হয় তার মধ্যে এই বইটি হচ্ছে বেস্ট সেলিং, ব্র্যান্ড রিপোর্টটা, এবং সারা বিশ্বের উন্নয়নের সম্পর্কে এখানে হাইলাইট করা হয়েছে। ব্র্যান্ড রিপোর্টে যে 1980-র মধ্যে ছিল, তার মধ্যে চেয়ারম্যান যেরকম ছিলেন উইলি ব্র্যান্ড, মেম্বার্স ছিলেন কুয়েতের আবদাল্লাতিফ আল আহমদ, কলম্বিয়ার রড্রিগো বোটেরো মন্টোয়া, আপার ভল্টার অ্যান্টোনিও কিপসা ডোকৌরে, চিলির এডুয়ার্ডো ফ্রে মন্টালভা, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাথারিন গ্রাহাম, ব্রিটেনের এডওয়ার্ড হিথ, তানজানিয়ার আমির এইচ জামাল, ইন্ডিয়ার লক্ষ্মীকান্ত ঝা। এটা গুরুত্বপূর্ণ কারণ কোনো সময় কম্পিটিটিভ এক্সামিনেশনে ভারতের কোনো সদস্য ব্র্যান্ড রিপোর্টের কমিশনে ছিল কিনা, তাহলে এই নামটা গুরুত্বপূর্ণ। লক্ষ্মীকান্ত ঝা ভারতের হয়ে এই ব্র্যান্ড রিপোর্টের কমিশনে মেম্বারশিপ ছিল তার। তারপরে মালয়েশিয়ার খাতিজা আহমদ, ইন্দোনেশিয়ার আদাম মালিক, জাপানের হারুকি মোরি, কানাডার জো মরিস, সুইডেনের অলফ পাম, ইউএস এর পিটার জি পিটারসন,
ফ্রান্সের এডগার্ড পিসানি, গুয়ানার শ্রীদাথ রামপাল, আলজেরিয়ার লায়াচি ইয়েকের এবং এক্স অফিসিও মেম্বার্স ছিলেন 3 জন, নেদারল্যান্ডের জ্যান ক্রং, সুইডেনের গোরান ওহলিন আর ইউগোস্লাভিয়ার দ্রাগোস্লাভ আব্রামোভিক। এখানে লক্ষ্মীকান্ত ঝাড় নামটা একটু বেশি করে মনে রাখতে হবে নিজেদের পড়াশোনার জন্য, এবং এমসিকিউ এর ক্ষেত্রে অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে যায় এই নামটি। এবার আমরা দেখছি যে ব্র্যান্ড কমিশন মিউচুয়াল ইন্টারেস্ট মানে উন্নত এবং উন্নয়নশীল রাষ্ট্রের দুপক্ষেরই যেখানে স্বার্থ পরিপূর্ণ হবে সেরকম চেষ্টা করা হয়েছে, এবং কোথাও একটা ইমেন্স রিস্ক থ্রেটেনিং ম্যানকাইন্ড। ব্র্যান্ড রিপোর্ট কিন্তু বারবার বলছে যে মানুষের ক্ষেত্রে একটা বড় রিস্ক কিন্তু সামনে আছে, এবং সামনে যে রিস্কটা আছে সেখানে রাষ্ট্রগুলি একত্রিতভাবে যদি কাজ না করে তাহলে কিন্তু সেই সম্ভাবনা আরো সাংঘাতিক হতে পারে। আমরা ফিউচারের ক্ষেত্রে মানে আমরা যদি দেখি 2020 ক্ষেত্রে, যেটা আমরা পরে ভেবেছি আরেকটু ডিটেলসে আলোচনা করব যদি সময় আমরা পাই, তো সেখানে আমরা দেখছি যদি ফর এক্সাম্পল করোনার মতন একটি সাংঘাতিক একটা ডিজিজ যেটা সারা বিশ্বকে একেবারে সাংঘাতিক ভাবে এফেক্ট করেছে, এবং রাষ্ট্রগুলি একে অন্যকে যদি সাহায্য না করতো তাহলে কিন্তু এই ডিজিজ থেকে সারা বিশ্ব বেরিয়ে আসতে পারতো না। তো সেরকমই কোঅপারেশন বা সহযোগিতা কথা বারবার করে ব্র্যান্ড রিপোর্ট বলেছে, এবং এই ব্র্যান্ড রিপোর্টের উদ্দেশ্যটা ছিল যে অর্গানাইজ র্যাপিডলি as possible an international meeting at the highest level। তাদের উদ্দেশ্যটা ছিল আন্তর্জাতিকভাবে মিটিং একটা অর্গানাইজ করতে হবে, সংগঠিত করতে হবে, এবং সেটা সেই উচ্চ পর্যায়ে হতে হবে। সেটা কি ডিসকাস করবে? উত্তর এবং দক্ষিণের এমার্জেন্সির বিষয়গুলি ডিসকাস করবে। টু রিচ এগ্রিমেন্ট অ্যাজ কংক্রিট অ্যাজ পসিবল, সেই সমস্যাগুলোকে কিভাবে সলিউশনে আসবে, কিভাবে সমঝোতার কাছে আসবে সেইটা চেষ্টা করবে, এবং হাউ টু টার্ন মিউচুয়াল ইন্টারেস্ট ইনটু ক্রিয়েটিভ পার্টনারশিপ। যখনই দেখা যাবে যে উত্তরের এবং দক্ষিণের রাষ্ট্রগুলি নিজেদের স্বার্থ একত্রিত হয়ে যাচ্ছে, তখন নিজেদের মধ্যে পার্টনারশিপ তারা লং টার্মের জন্য গঠন করবে। ক্রিটিসিজম অফ নর্থ সাউথ ডিভাইড, সমালোচনা কি করে করা হয়? অনেক সময় করা হয়েছে, সমালোচকরা বলেছেন যে এই যে উত্তর দক্ষিণের ফারাকটা আছে, এই ফারাকটা এক নয়, কারণ দক্ষিণের মধ্যেও কিন্তু অনেক ফারাক আছে। যদি আমরা দেখি সাব সাহারান আফ্রিকা এবং তাদের সঙ্গে যদি চায়নাকে বা চীনকে তুলনা করি, তাহলেই আমরা বুঝবো যে সাউথটা ইউনিফর্ম নয়, সাউথটা মনোলিথিক নয়, ও দক্ষিণের রাষ্ট্রগুলির মধ্যেও অনেক রকমের ফারাক আছে। আর একটা সমালোচনা করে বলা হয়েছে যে ব্র্যান্ড রিপোর্ট যা বলেছিলেন তার থেকে একটু আলাদা রকম ব্যাপার দেখা যাচ্ছে। সেটা কি? দক্ষিণের রাষ্ট্রগুলির রাজনৈতিক প্রভাব আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে। আমরা দেখছি যে জেনারেল অ্যাসেম্বলিতে, ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে অনেক সময় এই পপুলেশন বা ভোটের দ্বারাই তারা কিন্তু প্রভাবিত করতে পারছে, চেষ্টা করা হচ্ছে, বা G20 রাষ্ট্রগুলোর ক্ষেত্রেও সেইটা দেখা যাচ্ছে। আর এক রকম সমালোচনা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে ডিফারেন্ট রিলেশনশিপ গ্রো করেছে উত্তর এবং দক্ষিণের মধ্যে, এবং সেই সম্পর্কটা সর্বদা যে ক্ষমতার সম্পর্ক বা সর্বদাই নির্ভরতার সম্পর্ক তা কিন্তু নয়। তাদের মধ্যে ইকুয়াল সম্পর্ক আস্তে আস্তে হচ্ছে।
গ্লোবালাইজেশন, বিশ্বায়ন এই নর্থ সাউথ ডিভাইডকে অনেকভাবে প্রভাবিত করেছে। আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলি আছে, যেরকম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এবং সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস এর ডিফারেন্ট এজেন্সিস, তারা কিন্তু অনেকে অনেক রকম অন্যরকম কথা বলছে বিশ্বায়ন এবং অসাম্যের ব্যাপারে। বিশ্বায়ন ঘটাতে সারা পৃথিবী একরকমের গ্লোবাল ভিলেজ হয়ে উঠেছে, যে একটা রাষ্ট্রে একটা ঘটনা ঘটছে, সেইটার ঘটনার প্রভাব কিন্তু অন্য দূর কোনো রাষ্ট্রেও প্রভাব ফেলছে। ফর এক্সাম্পল, শেয়ার মার্কেটে যদি ইউরোপ আমেরিকার শেয়ার মার্কেটে ধস নামে, তার কোনো না কোনো প্রভাব আমরা ইন্ডিয়ান শেয়ার মার্কেটেও দেখতে পারবো। তার মানে অর্থনীতিটা যেহেতু রিলেটেড আছে, কানেক্টেড আছে সেরকম। আবার করোনার যে অসুখটা হলো, সেই অসুখটাও সারা বিশ্বে ছড়িয়ে গেল, কারণ বিশ্বায়ন ঘটেছিল, সেটা সেই জন্য আরো তাড়াতাড়ি ছড়াতে পারলো। যদি মানুষ এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র না যেত, তাহলে কিন্তু এইভাবে ছড়াতো না। অনেক বেশি সময় লাগতো ব্যাপারটা আরো কমপ্লেক্স হওয়ার মতন জায়গায় গিয়ে। এবার আমরা ব্রিক্স এর কথা বলছি। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই যে পাঁচটা রাষ্ট্র আছে, তারা 40% অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন, জনসংখ্যার 40%, বিশ্বের 40% এই ব্রিক্স রাষ্ট্রে থাকেন। এদের যে গ্লোবাল জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে 25%, এবং ইকোনমিক গ্রোথও উন্নত হয়েছে। দেখা যাচ্ছে যে এইসব রাষ্ট্রগুলি অনেকটা আগের থেকে এগিয়ে আসছে অনেক রকম কার্য করার জন্য। 2014-তে ব্রাজিল কিন্তু সাকসেসফুলি ফুটবল ওয়ার্ল্ড কাপ হোস্ট করেছে, যেটা একটা ট্রুলি গ্লোবাল ইভেন্ট, এবং এই হোস্টিং এর জন্য ব্রাজিলের পজিশন একজন ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড অ্যাক্টর হিসেবে আরো উন্নত হয়েছে। তবে বলাই যেতে পারে যে গ্লোবালাইজেশন, বিশ্বায়ন আসলে বড় লোকদের জন্য আরো বেশি ফায়দা বা প্রফিট বা মুনাফা নিয়ে এসেছে। যারা গরিব, আবার দেখা যাচ্ছে যে তারা গরিব তো আছে, আরো গরিব হয়ে যাচ্ছে বিশ্বায়নের দিকে। কারণ আমরা যদি দেখি, রাষ্ট্র হয়তো ফান্ডিং বা ক্যাপিটাল ট্রান্সফার করছে, কিন্তু রাষ্ট্র যেভাবে ক্যাপিটাল ট্রান্সফার করছে সেইভাবে, বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে সেইভাবে কি লেবারকে ট্রান্সফার করার পারমিশন দিচ্ছে? তা কিন্তু নয়। ইউরোপিয়ান কান্ট্রিজ বা আমেরিকান কান্ট্রিতে ঢোকার জন্য ভিসা পাওয়ার জন্য অনেক ডিফিকাল্ট টার্মস অ্যান্ড কন্ডিশনস ফলো করতে হয়, এবং সেই দিকটাও আমাদের এই বিশ্বায়নের ফলেই আমরা দেখছি যে যেসব রাষ্ট্র উন্নত হয়েছে তারাই কিন্তু টার্মস অফ দ্য ট্রেড, তারাই ঠিক করছে ব্যবসায় কি নিয়মে হবে, এবং তারাই বলছে যে নিয়মগুলো সাউথের রাষ্ট্রগুলিকে ফলো করতে হবে। তবে ভালো দিক কি হয়নি? বিশ্বায়নের জন্য ভালো দিকও হয়েছে। কিনিয়ার যে চাষি আছে, তারা কমোডিটি প্রাইস, তাদের যা প্রাইস হতো জিনিসপত্রের, এখন ওয়ার্ল্ড মার্কেটে দেখে তারা জিনিসগুলো বিক্রি করতে পারছে। টেকনোলজি বা ফোন, মোবাইল ফোন স্পেশালি আসার পর থেকে আমরা অনেকটাই আরো বেশি কানেক্টেড হয়ে পড়েছি। মালাউই বা অন্যান্য রাষ্ট্রের যে বিজনেসম্যানরা আছে, তারাও কিন্তু এক্সপার্টের সঙ্গে যোগাযোগ করতে পারছে। বা আজকে যে আমাদের এই লেকচারটা হচ্ছে, সেই লেকচারটাও সম্ভব হচ্ছে এই টেকনোলজি ডেভেলপমেন্টের জন্যই। ইন আ মোর কানেক্টেড ওয়ার্ল্ড আর একটা জিনিস গন্ডগোল হতে পারে, সেটা হচ্ছে ইকোনমিক রিসেশন। যদি এক জায়গায় হয়, সেটা সারা বিশ্বে সেটা ছড়িয়ে যাবে। ব্যাংকগুলো
অবস্থা খারাপ হয়ে গেছিল 2008-এ। এমনকি ইউরোজোন 2013 সালেও দেখা গেছে যে ন্যাশনাল গভর্নমেন্ট এবং আনএমপ্লয়মেন্ট, ন্যাশনাল গভর্নমেন্ট গুলো চেষ্টা করেছে ইউরোপে তাদের ব্যাংক গুলোকে বেল আউট করতে, কারণ ব্যাংক গুলো ক্র্যাশ করেছিল এবং আনএমপ্লয়মেন্ট বৃদ্ধি হয়ে গেছিল 12.2%। এটা 2013 সালে ঘটেছিল এবং মানুষের যে ওয়েলথ বা সম্পদ ছিল সেটা অনেক অংশে কমে গেছিল, হ্রাস পেয়ে হয়েছিল। এবং ইকোনমিক স্লোডাউনও আমরা দেখছি। ইবোলা ভাইরাস এর ক্ষেত্রেও ওয়েস্টার্ন আফ্রিকাতেও দেখা গেছে 90% মর্টালিটি রেট ছিল। গভর্নমেন্ট সব রকম চেষ্টা করেছে, মেডিকেল কেয়ার প্রোটেকশন গভর্নমেন্ট ডাইভার্ট করেছে সোশ্যাল ক্যাপিটালের দিকে এবং তার দ্বারা তারা উন্নত করার চেষ্টা করেছে নিজেদের ইনফ্রাস্ট্রাকচার এবং এই ডিজিজ আউটব্রেকটাকে আটকানোর চেষ্টা করেছে। বলা হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে এবোলা যে ক্রাইসিসটা হয়েছিল ওয়েস্টার্ন আফ্রিকাতে, তাতে লিবেরিয়া, গিনি, সিয়েরা লিওনে কম্বাইন্ড অনেকটাই লস হয়ে গেছিল, $815 মিলিয়ন। এটা 2015 সেকেন্ড হাফের দিকে ঘটেছিল। এবার ফিউচার ডেভেলপমেন্ট কি হতে পারে? সাম ইকোনমিস্টস হ্যাভ আর্গুড দ্যাট ইন্টারন্যাশনাল ফ্রি ট্রেড and unhindered capital flows across countries could lead to contraction in north-south divide. আরো বেশি ব্যবসা, আরো ক্যাপিটাল ফ্লো হলে নর্থ সাউথের যে ডিভাইডটা আছে সেটা কমবে। সাউথ সাউথ এড, ব্রাজিল স্পেশালি দেখা যাচ্ছে যে তারা এড দিচ্ছে, ডোনেট করছে বা ট্র্যাডিশনাল ডোনার হিসেবে কাজ করছে। প্রত্যেক বছরে $1 বিলিয়ন তারা এড দিচ্ছে অন্যান্য রাষ্ট্রকে। অন্যান্য রাষ্ট্রগুলো যদি এটা করে তাহলে কিন্তু সেই জায়গায় উন্নতি ঘটতে পারে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলেও আমরা দেখছি যে এখানে কিন্তু একটা সিস্টেম তৈরি করার চেষ্টা করছে যেখানে টেকসই উন্নয়ন ঘটবে এবং সেটা 2030-এর মধ্যে হবে। তাছাড়াও এখানে একটা জিনিস যেটা আগেও আমরা একবার দুবার বলেছি, যে রিচ পিপল ইন সাউথ, দক্ষিণের রাষ্ট্রগুলির মধ্যে যারা বড় লোক আছে তারা বিশ্বের বড় লোকদের মধ্যে 10-20%। তার মানে যারা বড় লোক তারা বিশ্বেও বড় লোক। কারণ আমাদের এক্সাম্পলে আমরা যদি দেখি আম্বানি, আদানি, এরা সবাই বিশ্বের একটা র্যাঙ্কিং এর মধ্যে চলে আসে, কারণ তাদের রিচেস, তারা ওয়েলদিয়েস্ট ইন্ডাস্ট্রি আছে বা তাদের যা ওয়েলথ আছে সেটা অনেকটাই বেশি আছে কম্পেয়ার করলে অন্যান্য মানুষের সঙ্গে। তাছাড়া আমরা দেখছি যে রিডিস্ট্রিবিউটিভ মেজার্স যেটা দরকার, ওয়েলথকে কিভাবে সাধারণ মানুষের দারিদ্রতা কমানো যেতে পারে, সেটা হচ্ছে রিডিস্ট্রিবিউটিভ মেজার্স। যে একটা কান্ট্রি বা একটা দেশে বা একটা ক্লাসের মধ্যে যদি টাকা পয়সা থাকে সেটাকে আস্তে আস্তে ট্যাক্সের মাধ্যমে বা অন্যান্যর মাধ্যমে অন্যদের হাতেও যাতে তুলে দেওয়া যায়, সেটাও অনেক রাষ্ট্রে চেষ্টা করা হচ্ছে। একটা বিষয় আমি জানি না আজকে সময় হবে কিনা, তবে ক্লাইমেট চেঞ্জ একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে খুব ছোট্ট করে যদি আমি বলি যে উত্তরের রাষ্ট্রগুলি তাদের শিল্প বিপ্লব আগে হয়েছে এবং শিল্প বিপ্লব আগে হওয়ার ফলে তারা কিন্তু পরিবেশ দূষণ অনেক আগের থেকে আরম্ভ করেছে। এবার এই যে পরিবেশ দূষণ তারা অনেক আগের থেকে আরম্ভ করেছে,
তাতে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের ক্ষতি হয়েছে, কারণ পরিবেশ এমন একটা জিনিস বা পলিউশন এমন একটা জিনিস, সারা পৃথিবীতে সেটা ছড়িয়ে পড়ছে। কিন্তু নর্থের রাষ্ট্রগুলি এখন সাউথের রাষ্ট্রদের বলছে যে তোমরা তোমাদের যেই পলিউশন লেভেল আছে, রেট আছে, সেটা কমাও। সাউথের রাষ্ট্রগুলি এখনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সেই পর্যায়ে পৌঁছয়নি নর্থের মতো, এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পর্যায়ে পৌঁছানোর জন্য তাকে কিন্তু অলরেডি অনেক রকমের টেকনোলজি ব্যবহার করতে হবে, যেই টেকনোলজিগুলো বা কৌশলগুলো অত উন্নত নয় উত্তর রাষ্ট্রের মধ্যে। তার ন্যাচারালি পলিউশনটা এখানে হচ্ছে, এবং এই পলিউশনটাকে বলা হচ্ছে অনেক বেশি হচ্ছে। এই ক্ষেত্রে ইন্ডিয়া এবং চায়না একত্রিত হয়ে উত্তরের রাষ্ট্রগুলিকে বলেছে যে আমাদের পলিউশনটা যা হচ্ছে, তার যা টোটাল হচ্ছে তার থেকে অনেক বেশি পলিউশন শিল্প বিপ্লব থেকে যদি আজকে পর্যন্ত দেখা যায় ইউরোপ আমেরিকান রাষ্ট্রগুলি করেছে। তাহলে তাদের উচিত দক্ষিণের রাষ্ট্রগুলিকে অর্থনৈতিক সাহায্য করা, টেকনোলজিক্যাল সাহায্য করা, যার দ্বারা পলিউশন রেট এই গরিব রাষ্ট্রগুলির কম হতে পারে। আমার মনে হয় আজকে সময়টা কম আছে, হয়তো আরো কিছু বলার ছিল, প্রথম দিকে একটু অসুবিধা হয়েছিল আমার কানেকশনের জন্য। এবার I would like to open the floor for questions. Prakash, you can take on questions. হ্যাঁ প্রকাশ, কোয়েশ্চেন যদি আছে। হ্যাঁ হ্যাঁ বল। TSN কোয়েশ্চেনটা রতন পাল দিয়েছে, সেটা হচ্ছে হাউ টু রিমুভ দ্য এক্সপ্লয়টেশন ইন কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স। দেখো, যদি কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স আমরা যদি নর্থ সাউথ ডিভাইড দেখি, এখনো কিন্তু সেই নর্থ সাউথ ডিভাইড রয়েই গেছে। হয়তো কিছুটা কিছু কিছু রাষ্ট্র উন্নত হয়েছে, অন্যান্য রাষ্ট্র সেই পিছিয়েই পড়ে আছে দক্ষিণের রাষ্ট্রের মতো। এই এক্সপ্লয়টেশনটা কবে শেষ হবে? যবে নর্থ এবং সাউথ ইকুয়াল হবে। সেটা হয়তো কত বছর লাগবে বা কত দশক লাগবে, সেটা একটা কোয়েশ্চেনেবল জিনিস। কারণ এবং সেটা কি করে হবে? সেটা তখনই সম্ভব যখন সব দিক দিয়ে ইকুয়ালিটি থাকবে। এক্সপ্লয়টেশন তখনই হয় বা শোষণ তখনই হয় যখন একজনের কাছে আছে আর আরেকজনের কাছে নেই। আমাদের এখনকার কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স এর মধ্যেও কিন্তু এখনো এই বৈষম্য রয়ে গেছে, এবং এই বৈষম্যকে সরানোর জন্য যেটা খুব দরকার সেটা হচ্ছে
মানুষকে মিনিমাম বেসিক যেই জিনিসগুলো আছে সেইগুলোকে তাদের পেতে হবে। আফ্রিকার রাষ্ট্রগুলো এখনো আছে যারা কিন্তু খেতে পারে না, বা অনেক সময় অন্যান্য রাষ্ট্রতেও অনেক ইভেন্ট আমরা ঘটনা নিউজ পেপারেও পড়ি যে খেতে পাচ্ছে না, মারা যাচ্ছে, বা তাদের মধ্যে যে সিভিল ওয়ার হচ্ছে এখন সারা বিশ্বে। লড়াইগুলো কিরকম বলতো, দেশের মধ্যে, দেশের সঙ্গে দেশের লড়াই থেকে দেশের মধ্যে ভেতরে ভেতরে যে লড়াইটা সেটা অনেক বেশি, সিভিল ওয়ারটা অনেক বেশি হচ্ছে আফ্রিকান রাষ্ট্রে। এইসব সিভিল ওয়ার বন্ধ রাখতে হবে, বন্ধ করতে হবে। এই পাওয়ারের, এই পুরোটাই হচ্ছে পাওয়ারের খেলা। গ্রুপস বা গোষ্ঠী তারা নিজেদের পাওয়ারের জন্যে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ধ্বংসের লীলা চালিয়ে যাচ্ছে, এবং এই ধ্বংসের লীলার জন্যে, লীলার ফলেই দেখা যাচ্ছে যে তাদের উন্নতি ঘটছে না। উন্নতি না ঘটলে সে কখনোই অন্যান্য রাষ্ট্রের সঙ্গে একটা কম্পিটিটিভনেসের জায়গায় আসতে পারবে না। কম্পিটিটিভ যতক্ষণ না হবে, ইকুয়াল যতক্ষণ না হবে, ততক্ষণ কিন্তু এই সমস্যা চলবেই। এবং তার জন্য আরেকটা ভালো জিনিস হতে পারে ট্রান্সফার অফ টেকনোলজি, যেটা কিন্তু উন্নত রাষ্ট্রগুলি খুব একটা সহজভাবে নেবে না, কারণ তাদের যে টেকনোলজি গুলো আছে তারা অনেক বেশি উন্নত। আমাদের কাছে যখন তারা সামরিক বিমান দেয় বা সামরিক কোনো টেকনোলজি দেয় বা অন্যান্য টেকনোলজি ইন্ডাস্ট্রির জন্য দেয়, সেটা কিন্তু অনেক পুরনো, এবং এই পুরনো টেকনোলজি নিয়েই আমরা চলছি। যতদিন টেকনোলজির বৈষম্য থেকে যাবে এই উন্নতিটাও ঘটবে না। আর মানুষের মধ্যেও কিন্তু এই ভাবনাটা যে শুধু রাষ্ট্র রাষ্ট্রকে শোষণ করছে তা নয়, মানুষও মানুষকে শোষণ করছে, এই শোষণের ভাবনা থেকে সরে আসতে হবে, তাহলেই কিন্তু আমরা একটা এক্সপ্লয়টেশন ফ্রি ওয়ার্ল্ডের দিকে পৌঁছতে পারবো। থ্যাংক ইউ রতন ফর ইউর কোয়েশ্চেন। পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য চ্যালেঞ্জেস অফ দ্য নর্থ এন্ড দ্য সাউথ? হ্যাঁ, এই যে নর্থ সাউথ ডিভাইড আমরা দেখছি, চ্যালেঞ্জ তো আছেই। আমি আলোচনা করলামও, চ্যালেঞ্জের মধ্যে আমরা দেখছি যে কোথাও কোথাও দেখা যাচ্ছে যে হাঙ্গার একটা বড় চ্যালেঞ্জ, হাঙ্গার একটা বড় চ্যালেঞ্জ। তারপরে আছে টেকনোলজি ডেভেলপমেন্ট হচ্ছে না, সেইটাও একটা বড় চ্যালেঞ্জ। তার সঙ্গে আছে অনেক সময় ডিজিজ বা এইসব বিষয়গুলোর, তাদের যে ওষুধ যেগুলো আছে, ওষুধ যেগুলো দামি ওষুধ, সেই দামি ওষুধগুলো তারা নর্থের রাষ্ট্রগুলোই পেটেন্ট করে রাখছে, এবং পেটেন্ট হওয়ার পরে অটোমেটিক্যালি সেটা অন্যান্য কাছে যাচ্ছে না। যেরকম রিসেন্টলি আমরা শুনলাম যে একটা ওষুধের দামই 16 কোটি টাকা, সেরকমও আছে। তাহলে এই জায়গাগুলোকে চ্যালেঞ্জ হিসেবে দেখা যায়। বা উইমেনের ক্ষেত্রে চ্যালেঞ্জ, নর্থ সাউথ ডিভাইড হচ্ছে, বিশ্বে যতই বলা হোক যে উইমেন আর ইকুয়াল টু মেন, কিন্তু সারা বিশ্বেই কিন্তু এই মেয়েরা, তবে মেয়েদের মধ্যেও কিন্তু অনেক ক্লাসিফিকেশন আছে, অনেক গ্রুপস আছে, আমরা ইউনিভার্সালাইজ করতে পারি না, কিন্তু বলা যেতে পারে এখনো মেয়েরা পিছিয়ে আছে। আনপেড ওয়ার্কের ক্ষেত্রে মেয়েরা কিন্তু অনেক বেশি বাড়ির কাজ করে ছেলেদের থেকে। যেরকম ওয়েস্টার্ন কান্ট্রিতে তাদের বাড়িতে কাজের লোক হয়তো থাকে না, এবং সেখানে বাড়ির দুই ছেলে বা মেয়ে দুজনেই হয়তো চাকরি করে ফিরছে, ফেরার পরে কাজের যে বাড়ির কাজটা থাকে তার বেশিরভাগ কাজটাই মেয়েরা করে। তাহলে উইমেনদের ক্ষেত্রে নর্থ সাউথ ডিভাইড কিন্তু সেইভাবে দেখা যাচ্ছে না, মোটামুটি সেই চ্যালেঞ্জ গুলো তাদেরকে ফেস করতে হচ্ছে। তারপরে আছে এড এর ব্যাপারে, ডেভেলপিং নেশনরা যে এড দিচ্ছে সেটা আস্তে আস্তে কমছে, দেখা যাচ্ছে 3.5% থেকে 2.1% এড কমে আসছে। তারপর আসছে ধার বা ডেট, ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টে দেখা যাচ্ছে যে রিডিউস করা উচিত ডেট, বা আমরা অনেক সময় দেখি যে ধার দেওয়া হয়েছে কিন্তু সেই ধারটা মুকুব করা হচ্ছে না। মুকুব করা খুব দরকার,
নর্থের রাষ্ট্রগুলি যেগুলো ডেভেলপড আছে তারা যদি ধার মুকুব করে দেয় সাউথের রাষ্ট্র থেকে, তাহলে কিন্তু অনেকটা উন্নত হতে পারে, সাউথের রাষ্ট্রগুলি অর্থনৈতিকভাবে খুবই উন্নত হতে পারে। আর একটা জিনিস কিছুক্ষণ আগেও আমি বলেছি যে ডিফেন্সে আর্মারমেন্টস যেগুলো আমরা পাচ্ছি, নর্থ থেকে কিনে আনছি, ওয়েপেন্স, আর্মস, অ্যামুনিশনস, বন্দুক, মিসাইল, এইগুলো যেগুলো কিনছি বিশাল অঙ্কে কিনছি। যেরকম বলা হচ্ছে যে 450 বিলিয়ন থেকে সেটা 800 বিলিয়ন ডলার পার ইয়ার হয়ে গেছে। কিন্তু এই আর্মামেন্টস এর কিন্তু টেকনোলজি, তারা নিজেরা যেরকম টেকনোলজি ব্যবহার করছে, ভালোটা সব থেকে বেস্ট যেটা আছে সেইটা কিন্তু তারা কোনোভাবেই সাউথের রাষ্ট্রগুলোকে দেবে না বা দিচ্ছে না। তার সঙ্গে এনভায়রনমেন্টাল পলিউশনটাও একটা ভীষণ বড় একটা প্রবলেম। নর্থ সাউথ ডিভাইড এখানে যাবে না, বলা যাবে না। চ্যালেঞ্জেস এর মধ্যে পলিউশনটা আসছে এবং প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে 12% ইনক্রিজ অফ কার্বন ডাইঅক্সাইড এমিশন ঘটছে। 90% অফ টেকনোলজি ওনারশিপ আছে নর্থের রাষ্ট্রগুলিতে এবং কর্পোরেশন গুলো বেশিরভাগই মাল্টিন্যাশনাল বা বহুজাতিক সংস্থাগুলির হেডকোয়ার্টার ডেভেলপ কান্ট্রি গুলোতে। এবং কালচারাল ইম্পিরিয়ালিজম, সাংস্কৃতিক ভাবে আমাদের জীবনযাত্রার ওপর, খাবারের ওপর, আমাদের জামা কাপড়ের ওপর, আমাদের টেস্টের ওপর, আমরা কি পরবো, কি রং পরবো, সেইগুলোও যেন নির্ধারিত হয়ে যাচ্ছে ওয়েস্ট থেকে। তাহলে এইগুলো কটা বললাম। থ্যাংক ইউ প্রকাশ ফর ইয়োর কোয়েশ্চেন। ম্যাম পরবর্তী প্রশ্ন একজন, অফ দ্য নর্থ সাউথ ডিভাইড। হ্যাঁ, এইটা আমি প্রথম প্রশ্নটা যেটা বললাম সেইটারই একটা এক্সটেনশন বলা যেতে পারে, যে হাউ টু সলভ নর্থ সাউথ ডিভাইড। যা যা প্রবলেম গুলো এক্ষুনি বললাম, টেকনোলজি ট্রান্সফার দরকার, হাঙ্গার, পভার্টি, এইগুলোকে ডিক্রিজ করতে হবে। তারপরে ওয়েপেন্স যেগুলো আছে সেইগুলো বেশ কম কিনতে হবে, কারণ ডেভেলপমেন্ট তখনই সম্ভব যখন ওয়েলফেয়ারের দিকে বেশি নজর দেওয়া হবে এবং ডিফেন্সের বাজেটটা কম থাকবে। আবার এখানে একটা বড় প্রশ্ন হয়ে যায়, ডিফেন্সের বাজেট যদি কম থাকে এবং অন্য রাষ্ট্রের সঙ্গে কোনো একটা যুদ্ধের দিকে যেতে হয়, তখন হয়তো সমস্যা হয়ে যেতে পারে। তাহলে কোথাও একটা ব্যালেন্স নিয়ে আসতে হবে। আর কিছু আছে? What are the factors that contribute to the north south divide? এখানেও সেই ফ্যাক্টর গুলো আমরা যদি প্রথম থেকেই দেখি, যে নর্থ সাউথের মধ্যে ঐতিহাসিকভাবে এই রাষ্ট্রগুলি উন্নত এবং আমরা বা সাদার্ন কান্ট্রি গুলো অনুন্নত। এবং মোর ডেভেলপড কান্ট্রিজ এর মধ্যে পড়ে ইউরোপ, আমেরিকা, এশিয়ার দিকটা, জাপান আছে, অস্ট্রেলিয়া আছে, নিউজিল্যান্ড আছে। লিস্ট ডেভেলপড কান্ট্রিজ এর মধ্যে পড়ে হচ্ছে সেন্ট্রাল আমেরিকা, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, এবং 30 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড থেকে নিচে যেগুলো আছে সবগুলোই এর মধ্যে পড়ছে। এবং কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট কন্ট্রিবিউট টু নর্থ সাউথ ডিভাইড। এই যে ফারাকটা আছে, সেই ফারাকটা আমরা দেখেছি, ইকোনমিক্স এর ফারাক আছে, সোশ্যালি ফারাক আছে, কালচারালি ফারাক আছে। এবং এই ফারাকগুলোকে ব্র্যান্ড রিপোর্ট ফোকাসে নিয়ে এসেছে এবং ব্র্যান্ড রিপোর্ট চেষ্টা করেছে যাতে এই ফারাকগুলো আর ফিউচারে না থাকে এবং রাষ্ট্রগুলি যাতে আর সেই আগের সিস্টেমেই না থাকে, একটা টেকসই ভাবে উন্নয়নের দিকে যেতে পারে।
এই যে জায়গাটা রয়েছে ব্র্যান্ড রিপোর্টে, তো ব্র্যান্ড রিপোর্ট 1980s এর যদিও ফারাকটা যেটা ডিভাইডটা এনেছিল সেটা ছিল বেসড অন জিডিপি পার ক্যাপিটা ইনকাম। তার মানে ফারাকটা বেসিক্যালি অর্থনীতির ওপরেই ধরে নেওয়া হয়েছিল। সেই বেসিস অনুযায়ী কিন্তু নর্থ সাউথ ডিভাইড বা ব্র্যান্ড রিপোর্ট আলোচনা বিষয়টি করেছে অফ ইকোনমি বা জিডিপির ওপরে। থ্যাংক ইউ। আর প্রশ্ন আছে? থ্যাংক ইউ ম্যাম। আজকের না ম্যাম, অসংখ্য আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা। ধন্যবাদ রাষ্ট্রবিজ্ঞান আমিও চর্চা জানাবো কেন্দ্রের পক্ষ থেকে। এবং থ্যাংক ইউ ম্যাম। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র একটা সুযোগ করে দিয়েছে আমাকে তোমাদের সঙ্গে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করার জন্য বা ইন্টারঅ্যাক্ট করার জন্য। প্রকাশকে আমি আবার ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। থ্যাংক ইউ ম্যাম, সকলকে শুভরাত্রি।